জনপ্রশাসন সংস্কার কমিশনের পদত্যাগ দাবি, আমলাদের সংস্কারের বদলে দ্বন্দ্ব তৈরির অভিযোগ। উন্নত চিকিৎসা নিতে 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন, সাথে থাকছেন চিকিৎসক সহ 15 জন। চাঁদপুরের জাহাজে 7 জনকে হত্যা বেতন ভাতার দ্বন্দ্বে, ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে ইরফান, দাবি র্যাবের। প্রবাসী আয়ে ডলারের দাম বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক, 123 টাকার বেশি দামে কিনবে না ব্যাংকগুলো। এবং বিশ্ব শান্তির বার্তায় উদযাপন হচ্ছে বড়দিন, পরবর্তী সহিষ্ণু সমাজ গড়ার প্রত্যাশা, গির্জায় গির্জায় প্রার্থনা। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। এতক্ষণ শিরোনাম বলছিলাম, চলে যাচ্ছে পুরো খবরে। জনপ্রশাসন সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করেছেন সাবেক ও বর্তমান আমলারা। সংস্কারের বদলে প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব লাগানো হচ্ছে বলে অভিযোগ তাদের। সকালে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় এই অভিযোগ করা হয়। রিপোর্ট প্রকাশের আগেই নানা মন্তব্য করে আন্তঃক্যাডার দ্বন্দ্ব সৃষ্টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বুধবার সকালে বিএম অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা প্রবর্তন, কোটা কমিয়ে 50 ভাগ করতে কমিশনের উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা। এ নিয়ে ক্ষোভ জানান বক্তারা। তাদের দাবি, গত 3 নির্বাচনের জন্য একতরফা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করার সুযোগ নেই। যেহেতু আপনি এই কাজ করেছেন, এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। রেলেভেন্ট পিপল, রেলেভেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে তারা উপসচিব হবে না, মেধার ভিত্তিতে এগিয়ে থেকে তারা উপসচিব হবে না। যারা এটার সাথে রেলেভেন্স কম তাদেরকে আমাদের উপসচিব বানাইতে হবে। এটাই কি রাষ্ট্র কল্যাণ? কর্মকর্তারা বলছেন, পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের কোটা কমানো চলবে না, বরং শতভাগ প্রশাসন থেকে পদোন্নতির দাবি তাদের। যে 25% যে কোটা, এটা অ্যাবসলিউটলি একটা অযৌক্তিক। আজকে সেই পূর্ব থেকে চাপিয়ে দেওয়া বৈষম্যটাকে আরো বহুলাংশে বর্ধিত করার জন্য একটা চক্রান্ত চলছে। সংস্কার কমিশনের পুরো রিপোর্ট প্রকাশের আগেই নানা সিদ্ধান্ত সামনে আনাকে ষড়যন্ত্র বলছেন কর্মকর্তারা। করতে যাবেন না যেটা আমাদের সমাজে আরো দ্বন্দ্ব তৈরি করবে, যেটা আমার রিসোর্স নষ্ট করবে। একদম সিস্টেম করতে গেলে সব ক্ষেত্রে করতে হবে। তাহলে বলবেন যে ঠিক আছে, নবম গ্রেড থেকে শুরু করে প্রতি ডিপার্টমেন্টে যেখানে যেখানে প্রমোশন হবে সবারই পরীক্ষা হবে। প্রশাসন ক্যাডারে কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। মতামতগুলো কিভাবে নেবেন, কাদের কাছ থেকে নেবেন? খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন। ওদিন রাত 11টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, নার্স ও সহকারী সহ 15 জন খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে থাকছেন। বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে সফরের এই তারিখ ঠিক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। বিগত সরকারের আমলে বিদেশি চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেও নানা অজুহাতে সেই আবেদন নাকচ করা হয়। সংস্কারের নামে কালক্ষেপণ নয়, 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। তবে সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত। আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, শুধু একটি নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার। বিভক্ত করা যাবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পর থেকেই নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে বক্তব্য আসছে বিভিন্ন রাজনৈতিক দলের। তারা লাভবান হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতারা দাবি করেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দৃশ্যমানভাবে সরকারের তরফ থেকে আমরা সংস্কারের সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, বরং আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে।
তাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে কোন জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় জামাতের আমির বলেন, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামাত। যৌক্তিক সময় 5 বছর নয়, আবার 3 মাসও নয়। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। এদিকে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শুধু একটি নির্বাচনের জন্য প্রাণ দেয়নি ছাত্র জনতা। আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া সব প্রতিষ্ঠানের সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেতন ভাতা ছুটি সহ নানা বিষয়ে ক্ষোভ থেকে চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান ঘুমের ওষুধ খাইয়ে তাদের কুপিয়ে হত্যা করেন বলে দুপুরে সংবাদ সম্মেলন জানায় র্যাব। এদিকে ইরফানকে আদালতে তোলার পর 7 দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। র্যাব জানায়, খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশানোর পর তাদের কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর জাহাজে 7 জনের মরদেহ এবং 1 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতর দেয়া তথ্য মতে জাহাজের নবম ব্যক্তি হিসেবে ছিলেন লস্কর ইরফান, কিন্তু ঘটনার পর থেকে তিনি ছিলেন উধাও। অবশেষে তাকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া, ছুটি নিয়ে অসন্তোষ এবং জাহাজ মাস্টারের দুর্ব্যবহারের কারণে ক্ষুব্ধ ছিলেন ইরফান। সেই ক্ষোভ থেকেই জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। জাহাজের মাস্টার সকল সময়ে তাদের ছুটি ছাটা, বেতন, বোনাস এই সমস্ত বিষয় নিয়ে কার্পণ্য করত এবং তাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো না দিয়ে সে নিজেই ভোগ করত। এবং এই বিষয়ে যদি কেউ উচ্চ বাক্য প্রকাশ করত তাহলে তাকে চাকরি থেকে বিতাড়িত করে দিত, এমনকি তার বেতনও দিত না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে। জাহাজের বাজার কেনার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে কিনেন ঘুমের ওষুধও, আর চাইনিজ কুড়ালটিও আগে থেকে জাহাজে রেখেছিলেন তিনি। রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে হত্যার পরিকল্পনা করেন। প্রথমে মাস্টারকে হত্যা করে, পরবর্তীতে সে যখন বুঝতে পারে এই জাহাজের অন্যান্য সদস্য যারা আছে তারা তার ব্যাপারে তথ্য দিলে সে পালিয়ে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে পারবে, এই আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সে ক্রমান্বয়ে বাকি সদস্যদের হত্যা চেষ্টা করে। শুধু ইরফানের দেয়া তথ্যই নয়, এর পেছনে আর কোনো ঘটনা রয়েছে কিনা তাও বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। এদিকে এমভি আল বাখেরায় 7 হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে জাহাজে 7 খুনের মামলায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেয়া জবানবন্দির সঙ্গে দ্বিমত করছেন জাহাজ মালিক এবং মামলার বাদী মাহবুব মোর্শেদ। ফোনে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান, প্রতিটি জাহাজে 2 থেকে 3 মাসের বেতন বকেয়া থাকে। 7 মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি সঠিক নয় বলে দাবি তার। জাহাজ শ্রমিকদের অক্টোবর ও নভেম্বরের বেতন বকেয়া রয়েছে বলে জানান মাহবুব মোর্শেদ। এর আগে গ্রেপ্তার ইরফান বেতন ভাতার দ্বন্দ্বের জেরে 7 জনকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। বড়দিনের উৎসবে মেতেছে রাজধানী। 5 তারকা হোটেল, রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। সান্তাক্লজের সাথে শিশুদের আনন্দ ছিল বাঁধ ভাঙা। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বড়দিনের আনন্দ ভাগ করে নিয়েছেন একে অপরের সাথে।
বড়দিনে শিশুদের মূল আকর্ষণের কেন্দ্রে থাকেন সান্তাক্লজ। বাহারি উপহারের আশায় শিশুদের ভিড়। বড়দিনের আয়োজনে শিশুদের নিয়ে আসেন অন্য ধর্মের অনুসারীরাও। ভালো এনজয় করতেছে, ঘুরতেছে ফিরতেছে, ঘুরে ফিরে এনজয় করতেছে, ভালোই লাগতেছে। প্রতি বছরই আসা হয় এবং প্রতি বছর অনেক এনজয় করে এটা। অকেশনালি বের হই, আজকে যেমন বড়দিন ওদেরকে নিয়ে আজকে বের হয়েছি আনন্দ করার জন্য। উৎসবের আমেজ রাজধানীর 5 তারকা হোটেল সহ বিনোদন কেন্দ্রগুলোতে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে বর্ণিল আবহ হোটেলগুলোতে। বড়দিনের বিশেষ সাজসজ্জা ছিল নজরকাড়া, খাবারেও ছিল বাহারি আয়োজন, সাথে বড়দিনের বিশেষ কেক। নানা ছাড়ের ব্যবস্থা থাকায় বেশ ভিড় হোটেল রেস্তোরাঁয়। প্রতি বছর আমরা আসি, অনেক ভালো আয়োজন করে আর আমরা খুব এনজয় করি। কালিনারি টিম চেষ্টা করেছে প্রত্যেকটা খাবারের মধ্যে একটা ক্রিসমাসের যেন একটা মানুষ একটা ফিল পায়। আমাদের যেমন সকালে কিডস কার্নিভাল ছিল, যেটা বেসিক্যালি সকালে 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত ছিল। সো ইট ওয়াজ আ হিউজ গ্যাদারিং। হোটেল হলিডে ইন সহ অন্যান্য হোটেলেও দেখা গেছে কিডস কার্নিভাল, কনসার্ট সহ নানা আয়োজন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্যাগের মহিমা ও বিশ্ব শান্তির বার্তায় উদযাপন হচ্ছে বড়দিন। সকালে এই প্রত্যয়ে গির্জায় গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। পরে বড়বৎ সহিষ্ণু সমাজ গড়ার প্রত্যাশা জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এপিটাফে দাঁড়িয়ে স্বজনদেরও স্মরণ করেন অনেকেই। আজকের দিনে বেথেলহেমে জন্ম নিয়েছিলেন মহান যিশু। খ্রিস্টানদের বিশ্বাস, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখাতে পৃথিবীতে তাঁর আবির্ভাব। সে কারণেই দিনটি তাদের কাছে পবিত্র ও বড় দিন হিসেবে এর উদযাপন। সারা বিশ্বের মতোই তাই গির্জায় গির্জায় প্রার্থনা, আর তাতে ছিল ত্যাগের মহিমা ও বিশ্ব শান্তির আবাহন। তেজগাঁও ধর্মপল্লীতে বুধবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত চলে এই প্রার্থনা ও আরাধনা সঙ্গীত। এই পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যেন আমরা আগামীতে একটা ভালো কিছু পেতে পারি, একটা স্থিতিশীল, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত সমাজ আমরা পেতে পারি, যার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশের যে উত্তরণ, এগিয়ে যাওয়ার যে পদক্ষেপ, সেগুলো যেন আমরা লাভ করতে পারি। প্রার্থনা শেষে বড়দিন উদযাপনে মাতে আগতরা। এ সময় জানান পরমত সহিষ্ণুতার ভিত্তিতে সমাজ গড়ার প্রত্যাশা। সবকিছু যেন স্বাভাবিক হয়, সবাই যেন শান্তিপূর্ণভাবে এই দেশে বাস করতে পারি এবং পুরো পৃথিবীতেই সবাই যেন শান্তিপূর্ণভাবে বাস করতে পারি। এই প্রার্থনা করছি যেন সবাই আমরা মিলেমিশে থাকতে পারি। আমাদের এখানে পুলিশ বাহিনী আছে, র্যাব আছে এবং আমরা সবাই খুব সেফ ফিল করছি। কোনো ধরনের ভয়ভীতি কাজ করছে না। শত নির্যাতনেও মহান যীশুখ্রিস্ট ক্ষমা ও মমতার শিক্ষা দিয়ে গেছেন জানিয়ে সে বার্তা নিয়ে দিনটি পালনের কথা জানান গির্জায় আগতরা। প্রথমে তো আসলাম গির্জায়, এটার পর হচ্ছে বোন বান্ধবীরা মিলে আমরা দেখি একটু ঘুরবো বাইরে, তারপর হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। বাড়িতে তো যাওয়া হচ্ছে না, মন তো খারাপ লাগছে একটু, কিন্তু এখানে এতজন মানুষ দেখে ভালো লাগছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাসায় হচ্ছে ভিজিট করি এবং এই দিনটা আসলে আত্মীয় স্বজনদের সাথেই বেশি আমরা কাটাই। বড়দিনে স্বজনদের স্মরণে সমাধিস্থলে আসেন পরিবারের সদস্যরা। কিছু সময় সেখানে কাটান নীরবে দাঁড়িয়ে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দিন উদযাপন নিয়ে আরো জানাতে রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে যোগ দিচ্ছে সহকর্মী সুলতানা জাহান মিতু। সুলতানা জাহান মিতু, জানতে চাই যে বড়দিন উপলক্ষে সোনারগাঁও হোটেলের বিশেষ কি আয়োজন রয়েছে এবং এই মুহূর্তে কোনো ধরনের আনুষ্ঠানিকতা চলছে কি? এই মুহূর্তে শিশুদের জন্য যে বিশেষ আয়োজন কিডস কার্নিভাল সোনারগাঁয়ের, সেটি চলছে। দিনভরই কিডস কার্নিভাল ছিল এবং এখন এই বড়দিনের উদযাপনের একেবারে শেষ মুহূর্তেও শিশুদের আনন্দ যেন থামছে না। এখানে বড় একটি জায়গা জুড়ে শিশুদের জন্য আলাদা জোন করা হয়েছে, সেখানে খেলার বিভিন্ন রাইড সহ বিনোদনের নানা ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, নাগরদোলা থেকে শুরু করে নানা ধরনের ব্যবস্থা। এখন শেষ মুহূর্তে ভিড় কিছুটা কমে গেলেও দিনের শুরুতে এখানে উপচে পড়া ভিড় ছিল, এখনো নেহাত আসলে ভিড় একেবারে কম নয়। তাই আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে শিশুদের সাথে সাথে বড়দের উপস্থিতি এবং শিশুদের আনন্দ উদযাপন বড়দিনে বেশ ভালোই হয়েছে বোঝা যাচ্ছে। আর এখানে এই সোনারগাঁয়ে এই শিশুদের জন্য আয়োজন ছাড়াও বাইরের লবিতেও বিশেষ ডিনারের ব্যবস্থা আছে, সেখানেও অতিথিরা অংশগ্রহণ করেছেন এবং তারা উপভোগ করছেন। সবকিছু মিলে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে বড়দিনের যে আয়োজন সেটি বেশ জমজমাট আমরা দেখতে পেয়েছি। আমি দুপুর থেকে ঘুরছি রাজধানীর হোটেলগুলোতে এবং
তারাও বিভিন্ন বিশেষ আয়োজনের কথা বলছেন এবং এমন অনেকেই পেয়েছি যারা একই দিনে সবগুলো হোটেলেই তারা গিয়েছেন, ঘুরেছেন এবং নানা ধরনের আয়োজন উপভোগ করেছেন। সবকিছু মিলিয়ে একই সাথে বড়দিনের একটি বিষয় জানতে চাই যে এই পট পরিবর্তনের পরে এখন আসলে এই বড়দিনে এই যারা এসছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা কি বলছেন, তাদের প্রত্যাশার কথা কি বলছেন, তারা কি কোনো পার্থক্য বা কোনো বিষয়ে কিছু বলেছেন কিনা? তারা আসলে শান্তির বার্তার কথাই বলছেন, যেটি তাদের খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট যেটি বলেছিলেন যে পুরো পৃথিবীতে যুদ্ধ বিগ্রহের মাঝে শান্তির বার্তা নিয়ে তিনি এসেছিলেন। তারা আসলে সেটাই কথা বলছেন, তারাও সৌহার্দ্য সম্প্রীতির কথাই বলছেন এবং নিরাপত্তা নিয়ে একটি আশঙ্কা ছিল এই ধরনের উৎসবের আগে, তবে সেটি আগে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে যে এই ধরনের কোনো আশঙ্কা নেই, তারা সর্বোচ্চ সহায়তা করবেন এবং যারা এই উৎসব উদযাপনে অংশ নিয়েছেন তারাও বেশ নির্ভয়ে নির্ভীক চিত্তে অংশ নিয়েছেন। এবং একটি বিষয় আমি লক্ষ্য করছি, এখানে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীরা নয়, এখানে সকল ধর্মের মানুষ এখানে অংশ নিয়েছে এবং সবাই নিজেরা বা তার শিশুদের নিয়ে, পরিবার পরিজন নিয়ে বেশ উপভোগ করেছেন বড়দিনের এসব আয়োজন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমাদের সাথে বড়দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মৃত্যু। চলে যাচ্ছে পরের খবরে। নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। রাজধানীর বাজারে বেড়েছে চাল ও মুরগির দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 7 থেকে 8 টাকা। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা করে। নতুন ধান উঠলেও বাজারে কমেনি চালের দাম। রাজধানী খুচরা বাজারে চালের দাম কেজিতে বেড়েছে 7 থেকে 8 টাকা। মোটা চাল কেজিতে কিনতে গুনতে হচ্ছে 52 টাকা। মিনিকেট প্রকারভেদে বিক্রি হচ্ছে 74 থেকে 78 টাকা কেজি। আর নাজিরশাইল মিলছে 80 থেকে 92 টাকায়। 1800 সামথিং টাকা বা 1900-র মধ্যে আমরা 25 কেজি যে বস্তাগুলো এগুলো আমরা নিয়েছিলাম। তো আজকের বাজারে তুলনামূলক ওরা বলতেছে দাম বেড়ে গেছে। এখন কেন ধানের দাম বাড়তি এটা ওনারা বলতে পারে ভালো, আমরা তো আর ওনাদের ছাড়া অন্য বিকল্প কোনো রাস্তা নেই মাল আনার। যে চাউল কিন্তু আমরা 60 টাকা, সে চাউল 75 টাকা কেজি। বিভিন্ন কপারেট যে কোম্পানিগুলো আছে আর যে মেলার আছে তারা সিন্ডিকেট করে কিন্তু কি দামটা বাড়াইছে। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে আর সোনালী মুরগি 340 টাকায়। যে হিসাবে আমাদের চাহিদা ওই হিসাবে কিন্তু উৎপাদন অনেক কম, এই জন্য মুরগির দামটা একটু বেশি। তারপরে পিকনিক, বিয়ে শাদীর চাপ একটু বেশি। মুরগির বাজার অস্থির, শীতের দিনে চাহিদাও বাড়ছে, সিন্ডিকেটের কারণেও বাড়ছে। তবে স্বস্তি ফিরছে শীতকালীন সবজির দামে। গত সপ্তাহের তুলনায় কমেছে শিম, মূলা, বেগুন, টমেটো সহ বেশিরভাগ সবজির দাম। এখন সবজির দাম যথেষ্ট কমে গেছে এবং আমি 385 টাকা সবজি নিলাম, আপনার সামনেই দেখলেন প্রায় 1 ব্যাগ সবজির মতো সবজি উঠছে। বাজার নিয়ন্ত্রণে মনে হয় কন্ট্রোল নাই, কারণ গত সপ্তাহে যেই দামে কিনছি তার থেকে এই সপ্তাহে অনেক বেশি। আসলেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আর ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা দামে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান আসবে বৃহস্পতিবার। প্রায় 25,000 টন চালবাহী এমভি টানিস জাহাজটি ভোরে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাল কেনার জন্য নভেম্বর মাসে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করে খাদ্য অধিদপ্তর। সেখানে অংশ নিয়ে ভারতীয় একটি কোম্পানি 50,000 টন চাল সরবরাহের কাজ পায়। প্রথম চালানে আসা চালের নমুনা ভৌত পরীক্ষা শেষে দ্রুত জাহাজ থেকে খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি খাদ্য উপদেষ্টা জানান, ভারতের পাশাপাশি মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে সরকারি উদ্যোগে চাল কেনার পরিকল্পনা রয়েছে। দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের ব্যাংকগুলো 123 টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার না কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলোকে একই রকম নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকও। ডলারের ক্রয় মূল্য 126-127 টাকায় ওঠার পর এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। ডিসেম্বরের মধ্যে আমদানি দায় পরিশোধের নির্দেশনার পর ডলারের বাজার অস্থির হয়ে উঠেছে। কিছু ব্যাংক 126-127 টাকায় ডলার কেনায় বাজারে বিক্রয় মূল্য বেড়ে যায়। এই পরিস্থিতিতে কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকগুলো নিজেরা সিদ্ধান্ত নেয় 123 টাকার বেশি দামে ডলার না কেনার। এমন সিদ্ধান্তের পর মঙ্গলবার ব্যাংকগুলো সর্বোচ্চ 124 টাকা 50 পয়সা দরে
প্রবাসী আয়ের ডলার কেনে, ফলে দাম আবার কমতে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, রিজার্ভ বাড়াতে বাজার থেকে প্রচুর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে আগের বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি বিপিসি, পেট্রোবাংলা, সিভিল এভিয়েশন সহ সরকারি বিভিন্ন আমদানির চাপ ছিল। সব মিলিয়ে ডলারের দর অনেক বেড়ে গিয়েছিল। নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে মানিকগঞ্জে পদ্মায় প্রায় প্রতিদিনই আটকা পড়ছে পণ্যবাহী জাহাজ। সার, খাদ্যপণ্য সহ বিভিন্ন মালামাল সঠিক সময় গন্তব্যে পৌঁছতে না পারায় লোকসানের মুখে ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। ঘটছে ডাকাতিও। কার্যকর পদক্ষেপ না নিলে সংকট বাড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। বর্ষার পানি কমার সাথে সাথেই পদ্মা যমুনায় জেগে ওঠে অসংখ্য ডুবোচর। মানিকগঞ্জের বাহাদুরপুর থেকে সিরাজগঞ্জের লতিফপুর পর্যন্ত নৌপথে এমন ডুবোচর রয়েছে অন্তত 8টি পয়েন্টে। ফলে চট্টগ্রাম, মোংলা সহ বিভিন্ন বন্দর থেকে আসা পণ্যবাহী জাহাজ আটকা পড়ছে হরিরামপুরের আন্ধারমানিক ঘাট সহ বিভিন্ন এলাকায়। সার, পাথর, খাদ্যপণ্য সহ গুরুত্বপূর্ণ মালামাল সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে লোকসানে পড়ছেন ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। 6 দিন ধরে এখানে আসছি বসা, এখানে পানি কম জন্য জাহাজ সামনে যাইতে পারে না। জাহাজের ম্যাক্সিমাম 10 ফিট 11 ফিট পানির প্রয়োজন আছে, কারণ আমার জাহাজের ওতে ক্লিয়ারেন্স থাকা লাগবে। অনেক সময় মাঝ নদীতে আটকে পড়া জাহাজে ডাকাতের হামলার শঙ্কাও থাকে। এ নিয়েও আতঙ্কে জাহাজ মালিক ও শ্রমিকরা। রাস্তা কোথাও থাকলে ডাকাতি হয়, মারধর করে। পুলিশ বলছে, নদীতে থাকা জাহাজের মাস্টার ও শ্রমিকদের নিরাপদে রাখতে টহল বাড়ানো হয়েছে। আমাদের হরিরামপুর এলাকার এখানে কিছু জাহাজ আটকা পড়ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে সিনিয়র অফিসার, ওসি স্যারও আমাদেরকে নির্দেশনা দিচ্ছে তাদের সাথে কথা বলার জন্য, তাদের কোনো সমস্যা আছে কিনা আমরা তাদের সাথে কথা বলতে। বিআইডব্লিউটিএ বলছে, নাব্যতা সংকট দূর করতে শিগগিরই নেওয়া হবে নদী খনন প্রকল্প। গত সপ্তাহে আমাদের এই জায়গায় হাইড্রোগ্রাফিক হয়েছে, জরিপ হয়েছে। ঠিক আছে, হাইড্রোগ্রাফিক জরিপটা এখন আমাদের অনুমোদন অপেক্ষা আছে। অনুমোদন হলে আমরা খুব দ্রুততম সময়, হয়তো 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা ওই জায়গায় 2টা ডেটার এঙ্গেজ করবো। সম্প্রতি চাঁদপুরের মেঘনায় নোঙ্গর করা কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।